ক্ষুব্ধ হয়ে করাচি পাঠানোর হুমকি দিল দিল্লির এই দাসী। ফ্যাসিস্ট হাসিনার ভার্চুয়াল আড্ডায় ঢুকে ডিস্টার্ব। জানাবো বাংলাদেশের ওপর ভারত নিবিড় নজর রাখছে বললেন জয়শঙ্কর। এবং সর্বশেষ জানাবো সরকারের বিদায়ের পরিকল্পনা ঘোষণার এখনই উপযুক্ত সময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষুব্ধ হয়ে করাচি পাঠানোর হুমকি দিল দিল্লির এই দাসী। ফ্যাসিস্ট হাসিনার ভার্চুয়াল আড্ডায় ঢুকে ডিস্টার্ব। আর কদিন পরেই 5 আগস্ট, এই দিনে খুনি হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। তার দল গণহত্যাকারী আওয়ামী লীগ বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত। বাংলাদেশের ভুক্তভোগী জনতার রোষানল থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা। ভারতে পালিয়ে একা হয়ে পড়ার স্বৈরাচার হাসিনার সময় কাটছে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল আড্ডায়। নিয়মিত এতে যোগ দেয় দেশ ছেড়ে পালানো ও আত্মগোপনে থাকা দলীয় খুনি, বখাটের সন্ত্রাসী ও দুর্নীতিবাজেরা। টেলিগ্রাম গ্রুপে গভীর রাত পর্যন্ত চলে এই আড্ডা। ভারতের মদদে অনলাইনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র ও নানা নাশকতার পরিকল্পনা করা হয়। সম্প্রতি দলটির টেলিগ্রামে চাঁদাবাজির অভিনব এক পদ্ধতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। সম্প্রতি টেলিগ্রাম কনফারেন্সের 50 সেকেন্ডের স্ক্রিন রেকর্ড করা একটি খণ্ডিত ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এতে একজন উপস্থাপককে বলতে শোনা যায়, মনে হয় নেত্রী চলে গেছে। এ সময় HESH নামের একটি আইডি থেকে পলাতক শেখ হাসিনাকে বলতে শোনা যায়, নানা নেত্রী আছে, যায় নাই, ডিস্টার্ব করছে। আর কিছু কিছু বাজে লোক ঢুকে আজে বাজে কথা বলছে। খুনি হাসিনা হুমকি দিয়ে আরও বলে, এরা পাকিস্তানি প্রেতাত্মাদের জারজ সন্তান যারা এই সমস্ত জঘন্য কথা বলে। নামটাম সব লিখে রাখো, যারা আছে সব কটারে করাচিতে পাঠিয়ে দেব। নেটিজেনরা হাসিনার হুমকির প্রতিক্রিয়া লিখেছেন, এই মহিলা যে এত ছেঁচড়া, ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পর জনগণ আরও ভালো করে জানার সুযোগ পেয়েছে। তার এই রকম অধঃপতন হবে সে নিজে কখনো স্বপ্নেও ভাবে না। এখন ফুটপাতের অবিকৃত মাল। কত লো লেভেলের নেত্রী টুকাইদের সাথে গ্রুপে কথা বলছে। গত 16 বছর এই সাইকো মূর্খ নাকি আমাদের চালাইছে। কি একটা অবস্থা! এই মহিলার ক্ষমতার লোভ বেশি, কথায় কথায় পাকিস্তান পাঠিয়ে দেবে। কেন বাংলাদেশ কি তোর বাপ একলাই স্বাধীন করছে? ফেসবুকে একজন ব্যঙ্গ করে লিখেছেন, ইয়ে মানে দেশনেত্রীর সাথে এতক্ষণ মিটিংয়ে ছিলাম, নেত্রী অচিরেই ফিরে আসবেন। ওনার মিটিংয়ে যারা ডিস্টার্ব করেছে তাদেরকে এসে তিনি সরাসরি ভিসাবিহীন পাসপোর্ট ছাড়াই করাচিতে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন। পাকিস্তান ট্যুরে ফ্রিতে যেতে চাইলে বেশি বেশি ডিস্টার্ব করেন। উল্লেখ্য, 1 বছর ধরে হাসিনার দলের নেতাকর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনোটিতে 20 থেকে 30 হাজারের বেশি সদস্য রয়েছেন। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। আওয়ামী লীগের কিছু সূত্র নিউজ 18কে জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তার নির্ধারণে অর্থ লেনদেন হয়। এই অভিযোগের কেন্দ্রে রয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বলছে, টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চ বানিয়ে রেখেছে কাদের। সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছে। কিন্তু তার কথায় কোনো পরিষ্কার পরিকল্পনা বা বাস্তব পদক্ষেপ থাকে না বলে অভিযোগ সূত্রগুলোর। বাংলাদেশের ওপর ভারত নিবিড় নজর রাখছে বললেন জয়শঙ্কর। বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য নয়াদিল্লি বাংলাদেশের যে ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বলেও উল্লেখ করেছেন তিনি। ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে। অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে যে
সালতানাত ই বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা ও মদত পুষ্ট। আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অধিবেশনে বলেন ওই এমপি। জবাবে জয়শঙ্কর বলেন, আমরা এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাত দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সালতানাত ই বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই। আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি, বলেন জয়শঙ্কর। সরকারের বিদায়ের পরিকল্পনা ঘোষণার এখনই উপযুক্ত সময়। কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা শোনা গেলেও নির্বাচন নিয়ে যেন ধোঁয়াশা কাটছে না। এর নেপথ্যে রয়েছে কতিপয় রাজনৈতিক দলের দাবি দেওয়ার আধিক্য এবং বিতর্কিত কর্মকাণ্ড। বিশেষত যে ছাত্রদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল সেসব মেধাবী ও সাহসী শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ করা এবং সেই দলের প্রতি সরকারের পক্ষপাতের কারণে অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে অভিহিত করেছেন। গণতান্ত্রিক উত্তরণ ও প্রক্রিয়ার সাথে কিংস পার্টি কোনো ইতিবাচক বিষয় নয়। এর মধ্য দিয়ে দেশের সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হচ্ছে। নেতৃত্বের যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের আগেই তারা এখন নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ছে। চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, মব জাস্টিসের মতো বিষয়গুলোর সাথে তাদের নাম জড়িয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সাহসী তরুণদের এমন বিতর্কিত ও ভাবমর্যাদার জন্য হানিকর অবস্থা বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করে তুলেছে। এহেন বাস্তবতায় সর্বসম্মত উপায়ে জরুরি সংস্কার প্রস্তাব, পতিত স্বৈরাচারের বিচার এবং জুলাই সনদ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করতে হবে। গতকাল রাজধানীতে ডেমোক্রেসি ডায়াস নামক একটি বেসরকারি সংস্থা আয়োজিত এক বিশেষ সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন। সেমিনারে আয়োজক সংস্থা ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন বিশ্বের 26টি দেশে অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতার একটি গবেষণা ফলাফল তুলে ধরে বলেন, এর মধ্যে 16টি দেশই খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের বক্তা সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান বা বিদায়ের সময়সূচি ঘোষণার সময় এসেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এর কম বা বেশি নয়। অন্তর্বর্তী সরকারের এসব সংস্কারের কতটা পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা দেবে তা এখনই চিন্তা করতে হবে। অন্তর্বর্তী সরকারের ওপর নানামুখী চাপ, বিতর্ক এবং ব্যর্থতার কারণে সমাজে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। বিএনপির মতো বৃহত্তম দলকে পাশ কাটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের প্রতি সরকারের পক্ষপাত এবং তাদের নানা রকম দাবি দেওয়ার সাথে জামায়াতে ইসলামের সমর্থন ও গোপন সমঝোতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। জামায়াত এবং এনসিপির বাড়াবাড়ি এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এ ধরনের পরিস্থিতিকে পতিত স্বৈরাচারের দোসররা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কাজে লাগাতে চাইবে, এটাই স্বাভাবিক। বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধান এবং কুশীলবরা রাষ্ট্রের প্রায় প্রতিটি সংস্থাকে অকার্যকর করে পালিয়েছে। 16 বছরের শাসনামলে তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে যা কিছু করেছে তা থেকে উত্তরণ ঘটাতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্র প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকার তার সক্ষমতা ও সদিচ্ছার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। 1 বছরের পতিত স্বৈরাচারের বিচার প্রক্রিয়ায় অগ্রগতি দৃশ্যমান হয়নি। জাতীয় ঐক্যমত এবং জুলাই সনদ নিয়ে এখনও মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও বিশ্বমানের নির্বাচন হিসেবে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সফল করতে হলে সংস্কারের প্রয়োজনীয় ধাপ, বিচার প্রক্রিয়া এবং নির্বাচনের আনুষঙ্গিক কর্মকাণ্ড
এখনই শুরু করতে হবে। সর্বাগ্রে প্রয়োজন নির্বাচনের তারিখ ঘোষণা করা। জাতির ঘাড়ের ওপর ১.৫ দশক ধরে চেপে বসা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটানো গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়ায় অসম্ভব ছিল। জাতির ঘাড়ের ওপর ১.৫ দশক ধরে চেপে বসা ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটানো গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়ায় অসম্ভব ছিল। ফ্যাসিবাদী রেজিম নিজেই সেই পথ বন্ধ করে দিয়েছিল। হাজার হাজার ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে জাতিকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেও বিএনপি সহ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল এই আন্দোলনে যোগ দিয়েছিল বলেই তার সফল হয়েছিল। এই কারণে পতিত ফ্যাসিস্ট রেজিমের সুবিধাভোগী ও দোসরদের বাইরে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন। অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করতে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করলে অনেক বিতর্ক এড়িয়ে চলা সম্ভব। বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় দেশের আইন শৃঙ্খলা ও জননিরাপত্তায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর অক্ষমতা এবং ব্যর্থতা ধরা পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল ও সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।